আসসালামু আলাইকুম ব্যাংকার সহকর্মীবৃন্দু, ভালো আছেন সবাই আশা করি। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ব্যাংকিং ডিপ্লোমার আরেকটি টপিকস, এবং সেটি হচ্ছে পে ব্যাক পিরিয়ড। এই পে ব্যাক পিরিয়ড হচ্ছে ইজি একটি টপিকস। এই টপিকসগুলো আমরা আলোচনা করছি এই জন্য, কারণ এই টপিকসগুলো না জানলে আমরা সামনের দিকে যে আলোচনাগুলো থাকবে সেগুলো আমাদের বুঝতে সমস্যা হবে। তো আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমার এই আলোচনাগুলো হচ্ছে যারা হচ্ছে নন কমার্স ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন ব্যাংকিং পেশায় যোগদান করে আমাদেরকে অবশ্যই এগুলো জানতে হচ্ছে, এবং ডিপ্লোমা পরীক্ষার জন্য তো এগুলো অত্যাবশ্যকীয়, অর্থাৎ জানতেই হবে। এই জন্যই কিন্তু আমার আলোচনা, অর্থাৎ নন কমার্স ব্যাকগ্রাউন্ড যারা আমরা জীবনেও এগুলো পড়ে আসি নাই, কিন্তু এখন আমাদের উপরে চেপে বসেছে। আসলে বিষয়গুলো কঠিন নয়, আমরা যদি একটু দেখি তাহলে একদম পানির মতো মনে হবে। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। পে ব্যাক পিরিয়ডটা কি? হোয়াট ইজ পে ব্যাক পিরিয়ড? পে ব্যাক পিরিয়ডটা হচ্ছে যে কোনো একটা উদ্যোগের বা কোনো একটা ব্যবসার যদি এরকম হয় যে আমরা একটা ইনভেস্টমেন্ট করলাম, দেখা যাচ্ছে যে 1,00,000 টাকা আমরা ইনভেস্টমেন্ট করলাম, তাহলে এই যে 1,00,000 টাকা, এই মূল ইনভেস্টমেন্টটুকু আমার উঠে আসতে কত সময় লাগবে, অর্থাৎ আমি যে ইনভেস্টমেন্টটা করলাম এই ইনভেস্টমেন্টটা রিটার্ন আসতে কত সময় লাগবে, এটাই হচ্ছে পে ব্যাক পিরিয়ড। একদম সহজ কথা। অর্থাৎ আমি যদি বলি যে আমি একটা ব্যবসাতে 1,00,000 টাকা ইনভেস্ট করলাম, দেখা যাচ্ছে সেই ইনভেস্টমেন্ট থেকে প্রতি বছরে কিছু ক্যাশ ফ্লো আসবে, রিটার্ন আসবে। এখন দেখা গেল আমার প্রথম বছর আসলো 5,000 টাকা, তারপরের বছর আসলো 10,000 টাকা, তারপরের বছর আসলো 20,000 টাকা। এইভাবে করে আমার যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1,00,000 টাকা, এই 1,00,000 টাকা উঠে আসতে কত বছর সময় লাগছে, এই সময়টুকুই হচ্ছে কিন্তু আমার পে ব্যাক পিরিয়ড। তাহলে আমরা যদি একদম সহজে বলি যে 1,00,000 টাকা ইনভেস্ট করলাম, আমার সাপোজ ধরা গেল প্রতি বছরে আমার 20,000 টাকা করে রিটার্ন আসবে প্রতি বছরে, একবারে ইকুয়াল রিটার্ন। অর্থাৎ প্রথম বছর আসবে 20,000, দেন নেক্সট ইয়ার 20,000, নেক্সট ইয়ার 20,000। এইভাবে করে যদি আসে, আমরা ইজিলি বুঝতে পারছি যে প্রতি বছর যেহেতু 20,000 করে আসবে, তার মানে 5 বছর পরে আমার টোটাল যে ইনভেস্টমেন্টটা, আমার ইনভেস্টমেন্টটা উঠে আসবে। এই যে এইটাকে আমরা বলছি পে ব্যাক পিরিয়ড, 5 ইয়ার্স। একদম ইজি জিনিস, আর কি বললাম, এটা নিয়েই বিস্তারিত আলোচনা হবে। তাহলে আমরা বললাম পে ব্যাক পিরিয়ডটা কি? সেই সময় যেই সময়ে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা উঠে আসে। ওকে, এইটুক তো ক্লিয়ার। এখন কথা হলো, তাহলে আমরা একটু যদি এখানে দেখি, আমি যদি বলি যে আমার ইকুয়াল রিটার্ন যদি হয়, ইকুয়াল রিটার্ন বা ইকুয়াল ক্যাশ ফ্লো, অথবা আমরা কি বলছি, ইকুয়াল ক্যাশ ফ্লো যদি হয় আমার প্রতি বছর, ইকুয়াল ক্যাশ ফ্লো যদি হয়, তাহলে আমরা পে ব্যাক পিরিয়ডটা কি বলছি? পে ব্যাক পিরিয়ড ইকুয়াল টু পে ব্যাক পিরিয়ড, পে ব্যাক পিরিয়ড ইকুয়াল টু কি বলছি? পে ব্যাক পিরিয়ড ইকুয়াল টু কি বলছি? ইনভেস্টমেন্ট বাই পার ইয়ার রিটার্ন। ওকে, বা পার ইয়ার ক্যাশ ফ্লো, যেটাই আমরা বলি পার ইয়ার ক্যাশ ফ্লো। তাহলে যদি আমার প্রত্যেক বছরের যে রিটার্নটা, এই ক্যাশ ফ্লোটা, এটা যদি সমান হয়, তাহলে আমরা জাস্ট ইনভেস্টমেন্টটাকে আমরা যদি পার ইয়ার রিটার্ন দিয়ে ভাগ করে দেই, তাহলেই কিন্তু আমরা পে ব্যাক পিরিয়ডটা পেয়ে যাবেন। সব থেকে সহজ বিষয় আর কি এটা। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? আমরা এখান থেকে দেখলাম যে এই যে আমরা যদি বলি ইনভেস্টমেন্ট হচ্ছে 1,00,000 টাকা, 1,00,000 টাকা ইনভেস্ট করেছি, প্রত্যেক বছর যদি 20,000 টাকা করে আমার ক্যাশ ফ্লো হয়, তাহলে আমরা বলতে পারি 5 ইয়ার্স হচ্ছে আমার পে ব্যাক পিরিয়ড, এই যে পে ব্যাক পিরিয়ড। ওকে, এখন কথা হলো, প্রত্যেক বছর তো আর একই সমান হচ্ছে ক্যাশ ফ্লো হবে না। ক্যাশ ফ্লোটা কিন্তু প্রত্যেক বছর সমান নাও হতে পারে, কোনো বছর কম, কোনো বছর বেশি, এরকম কিন্তু হতে পারে। আবার এর সাথে অনেকগুলো বিষয় কিন্তু জড়িত। যেমন সাপোজ ধরা যাক যে কোনো একটা কোম্পানি মনে করলো যে আমি 6,00,000 টাকা দিয়ে একটা মেশিন কিনবো। ওকে, 6,00,000 টাকা দিয়ে আমি একটা মেশিন কিনবো, এবং এই মেশিনটা চালাতে আমার একটা ওয়ার্কিং ক্যাপিটালও কিন্তু লাগবে। ওয়ার্কিং ক্যাপিটাল কি আমরা সবাই জানি। ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে সেই ক্যাপিটাল, যেই ক্যাপিটালটা আমার দৈনন্দিন কার্য সম্পাদনে ব্যবহৃত হয় বা প্রয়োজন হয়। অর্থাৎ ডেইলি আমার যে একটা মেশিন কি করে, উৎপাদন করে, এই উৎপাদন রিলেটেড কাজে, যেমন প্রতিদিন আমার শ্রমিকের বেতন দিতে হবে, ঠিক আছে, বা প্রতিদিন আমাকে কিছু জিনিস হয়তো কিনতে হতে পারে। ডেইলি কাজের জন্য যেই ক্যাপিটালটা আমার প্রয়োজন হয়, অর্থাৎ মেশিনটাকে রান করানোর জন্য ডেইলি আমার যে ক্যাপিটালটা প্রয়োজন হচ্ছে, সেটাকে আমরা বলছি ওয়ার্কিং ক্যাপিটাল।
তাহলে এই যে 6 লক্ষ টাকা আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তারপরে কি রইলো ওখানে ওয়ার্কিং ক্যাপিটাল ওখানে লাগতে পারে। এখন তারপরে রয়েছে কি এই মেশিনটার কিছু ডেপ্রিসিয়েশন হিসাবের ব্যাপার আছে, তারপরে কি আছে ট্যাক্স আছে যে কত পার্সেন্ট ট্যাক্স আমাকে পে করতে হবে। এই সব কিছু বিষয় কিন্তু এই পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেশনের সময় আসবে, ঠিক আছে। আর একটা বিষয় কিন্তু মাথার মধ্যে অলরেডি ঘুরতেছে অনেকের, সেটা হলো যে এই যে আমি 1 লক্ষ টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করলাম, আমি একটু আগে যে জিনিসটা দেখালাম যে 1 লক্ষ টাকা আমি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করলাম, আমি প্রতি বছরে 20,000 টাকা করে পাবো। তাহলে 5 বছর পর আমার কত চলে আসলো? 5 বছর পর হচ্ছে 5 × 20 = 1 লক্ষ টাকা চলে আসলো। এখন এই যে এখানে একটা প্রশ্ন চলে আসলো যে আমি 1 লক্ষ টাকা 5 বছর আগে ইনভেস্ট করেছি, 5 বছরে আমি 1 লক্ষ টাকাই পেলাম, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল? টাকার ভ্যালু তো হচ্ছে এক সমান থাকলো না। 5 বছরে আমি 4 বছর পরে যে 20,000 টাকা পাবো বা তার পরের বছর যে 20,000 টাকা পাবো, এটা প্রথম বছরের 20,000 টাকার সমান তো ভ্যালু হবে না। অর্থাৎ টাকার পারচেজ পাওয়ার তো দিন দিন কি হচ্ছে, কমে যাচ্ছে। এই জন্যই কিন্তু পে ব্যাক পিরিয়ড বের করার সময় আমরা দুটো টেকনিক ব্যবহার করবো। একটা হচ্ছে ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড, আর একটা হচ্ছে নন ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড। ডিসকাউন্টেড এবং নন ডিসকাউন্টেড এই বিষয়টা একটু আলোচনা করি, এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। যে এখানে আমরা প্রেজেন্ট ভ্যালু বলছি, অর্থাৎ মনে করা যাক যে এখন একটা 100 টাকা নোট, এই মুহূর্তে একটা 100 টাকা নোটের যে পারচেজ ক্যাপাসিটি, যত কিছু আমরা কিনে পাই এই 100 টাকা নোটটা দিয়ে, 5 বছর পর কিন্তু এই 100 টাকা নোটটা দিয়ে তত কিছু আমরা কিনে পাবো না। এখানে বেশ কিছু ফ্যাক্টর এখানে জড়িত, তার মধ্যে সবার আগে আমাদের মাথায় আছে সেটা হচ্ছে ইনফ্লেশন, অর্থাৎ হচ্ছে এই যে আমাদের মুদ্রাস্ফীতি, যেটা হচ্ছে মুদ্রাস্ফীতি, অর্থাৎ দিন দিন টাকার পারচেজ পাওয়ার কিন্তু কমে যাচ্ছে। এই জিনিসটা আমাদের মাথায় আসে, আরো অনেক ফ্যাক্টর এর সাথে জড়িত রয়েছে, আমরা সেগুলোর দিকে যাচ্ছি না। তাহলে এই যে আমরা বলছি 5 বছর পরে যে 100 টাকা, ওই 100 টাকার বর্তমান ভ্যালু কিন্তু 100 টাকা নয়। অর্থাৎ 5 বছর পরে আপনার কাছে যদি 100 টাকা নোটটা থাকে, তাহলে এখন যদি একটু চিন্তা করেন তো 5 বছর পরে 100 টাকাটার বর্তমান ভ্যালু কত। দেখা যাবে যে এখন আমরা 20 টাকা দিয়ে যে এই জিনিস কিনে পাই, 5 বছর পরে হয়তো ওই জিনিসটা কিনতেই 100 টাকা প্রয়োজন হবে। তার মানে কি দাঁড়াচ্ছে যে 5 বছর পরের 100 টাকার বর্তমানে ভ্যালু হচ্ছে মাত্র 20 টাকা। তার মানে কি দাঁড়ালো? তার মানে 5 বছর পরের 100 টাকার ভ্যালু কিন্তু 100 টাকা থাকলো না। এই যে আমরা বলছি 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য 20 টাকা, তাহলে এটাকেই বলছি যে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো। অর্থাৎ 5 বছর বা 10 বছর পরের টাকাটার বর্তমান মূল্য কত, এটাই হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো, অর্থাৎ ফিউচারের ক্যাশের বর্তমান মূল্য কত। এটা আমরা করব ডিসকাউন্টেড করব, সেটা আমরা আজকে আলোচনায় নিয়ে আসবো না। আজকে আমরা একদম ইজিলি শুধু পে ব্যাক পিরিয়ড আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেই জিনিসগুলো আজকে দেখব। তারপরে আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব যে আমরা কি করে ডিসকাউন্ট করে প্রেজেন্ট ভ্যালু বের করে দেন আমরা পে ব্যাক পিরিয়ড বের করবো। এই প্রেজেন্ট ভ্যালু কিন্তু এনপিভি বলি, নেট প্রেজেন্ট ভ্যালু, তারপরে হচ্ছে আমরা যখন আইআরআর বের করব, ইন্টারনাল রেট অফ রিটার্ন, এগুলোতে কিন্তু আমরা প্রেজেন্ট ভ্যালুটা নিয়ে আসবো। এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এক ক্লাসে এত কিছু সম্ভব না, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে আমরা শুধুমাত্র নন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো থেকে, অর্থাৎ যেখানে আমরা কোনো ক্যাশ ফ্লোকে ডিসকাউন্ট করব না, আমরা বর্তমান যে ভ্যালুটা আছে সেই ভ্যালু নিয়েই কাজ করব আমরা এখানে। এইভাবেই আমরা আজকে শুধু পে ব্যাক পিরিয়ডটা, একদম ইজি ওয়ে পে ব্যাক পিরিয়ডটা আমরা জাস্ট করে দেখাবো। আশা করি আমরা আলোচনাটুকু বুঝতে পেরেছেন। ওকে, তাহলে পে ব্যাক পিরিয়ডের আমরা একটা ইজি মেথড দেখলাম। যদি প্রত্যেক বছরে পার ইয়ার আমার যদি ক্যাশ ফ্লোটা সমান হয়, আমরা এখানে যেহেতু ক্যাশ ফ্লোকে ডিসকাউন্ট করছি না, আমরা একদম সোজা সাপটা কাজ করতেছি, তাহলে সেক্ষেত্রে আমরা পে ব্যাক পিরিয়ডটা বুঝতে পেরেছি। ওকে, এখন আমরা আসি, ধরা হলো যে না আমার হচ্ছে প্রত্যেক বছরে আমার হচ্ছে রিটার্নটা সমান নয়। এখন আমি যদি এরকম বলি যে আমি একটা ইনভেস্ট করলাম হচ্ছে 6 লক্ষ টাকা। ওকে, 6 লক্ষ টাকা ইনভেস্ট করলাম। এই 6 লক্ষ টাকার বলা হলো যে আমার ফার্স্ট ইয়ারে রিটার্ন আসলো হচ্ছে 80,000 টাকা। ওকে, সেকেন্ড ইয়ারে আমার রিটার্ন আসলো হচ্ছে 1,60,000 টাকা। ওকে, থার্ড ইয়ারে আমার রিটার্ন আসলো হচ্ছে 1,40,000 টাকা। ওকে, এরপরে ফোর্থ ইয়ারে আমার রিটার্ন আসলো হচ্ছে
সাপোজ বললাম হচ্ছে 1,00,000 টাকা। ওকে, এবং ফিফথ ইয়ারে রিটার্ন আসলো, আমি বললাম হচ্ছে সাপোজ 2,00,000 টাকা। দেখা যাচ্ছে নিশ্চয়ই। তাহলে আমরা কি কি বললাম? আমরা বললাম যে আমার 6,00,000 টাকা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এবং ইনিশিয়াল ইনভেস্টমেন্টের পর 80,000 টাকা আসলো ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে 1,60,000, থার্ড ইয়ারে 1,40,000, ফোর্থ ইয়ারে 1,00,000 এবং ফিফথ ইয়ারে হচ্ছে 2,00,000 টাকা। আমরা বললাম এই ক্যাশ ফ্লোটা হচ্ছে আফটার ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স এবং ডেপ্রিসিয়েশনের পরে আমরা হিসাব করছি। ট্যাক্স ডেপ্রিসিয়েশন পরে না হলে কি হবে আমরা একটু পরে আলোচনায় আসছি, এত হওয়ার দরকার নেই, আমরা এখনই বলবো এই জিনিসগুলো। আমরা জাস্ট আগে সহজ বিষয়গুলো বলে নিচ্ছি। তাহলে আমরা বললাম যে ফার্স্ট ইয়ারে 80,000, সেকেন্ড ইয়ারে 1,60,000, থার্ড ইয়ারে 1,40,000, এইভাবে করে আমার ক্যাশ ফ্লোটা আসলো। এবার আমরা পে ব্যাক পিরিয়ডটা কিভাবে বের করবো, যে 6,00,000 টাকা উঠে আসতে এক্স্যাক্টলি আমার কত সময় আসলে লাগতেছে। আমরা যে কাজটা করব, আমরা এই যে এই প্রত্যেকটা বছরের যে হিসাবগুলো আমরা লিখছি এখানে, যে ফার্স্ট ইয়ার, তারপরে সেকেন্ড, এই যে থার্ড, ফোর্থ এবং হচ্ছে ফিফথ। ওকে, বছরের সংখ্যাটা আমরা এখানে লিখলাম। এবার এখানে আমার ক্যাশ ফ্লোটা কত, এখানে হচ্ছে 80,000, এখানে হচ্ছে 1,60,000, তারপরে হচ্ছে 1,40,000, এইভাবে করে আমরা ঘর করে কাজটা করতেছি আর কি। ওকে, এরপরের বছরে কত এসছে, 1,00,000 টাকা, তারপরের বছরে এসছে 2,00,000 টাকা। এরপরে আমরা যে কাজটা করবো, তাহলে প্রথমে আমরা লিখেছি কি ইয়ার, বছর, তারপরে লিখেছি কি ক্যাশ ফ্লো, হচ্ছে ক্যাশ ফ্লো। ওকে, এরপরে আমরা যে আরেকটা ঘর করব, সেই ঘরটা হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, সিসিএফ আমরা যদি লিখি এখানে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, তাহলে কিউমুলেটিভ মানে কি, জাস্ট আমরা এটাকে একটা একটা করে যোগ করব। ঠিক আছে, আপনারা যারা ক্লাস 6, 7, 8 থেকে সম্ভবত পরিসংখ্যান শুরু হয়, ক্লাস 8 থেকেই কিন্তু পরিসংখ্যান আমরা পড়ে এসেছি, ক্লাস 9, 10-এও পরিসংখ্যান পড়েছি। সেখানে কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযোজিত গণসংখ্যা নামে একটা কথা ছিল। ক্রমযোজিত গণসংখ্যা কি মানে, ক্রমান্বয়ে যোগ করা, অর্থাৎ প্রথমে আমরা এটা রয়েছে এটাকেই যোগ করলাম 80,000 টাকা। ওকে, এরপরে 80,000 আর 1,60,000, তাহলে 8 আর 6 14, এটা কত হচ্ছে 2,40,000 টাকা। ঠিক আছে, 2,40,000-এর সাথে 1,40,000 যোগ, তাহলে কত হলো 3,80,000 টাকা। ওকে, তারপর আবার 3,80,000 আর 1,80,000 কত হলো 4,80,000 টাকা। 4,80,000 আর 2,00,000 কত হলো 6,80,000 টাকা। ওকে, এই যে এভাবে আমরা ক্রমান্বয়ে যে যোগ করছি, এটাকে আমরা বলছি ক্রমযোজিত ক্যাশ ফ্লো। ঠিক আছে, ওকে, এরপরে আমরা এখন পে ব্যাক পিরিয়ডটা বের করব। ঠিক আছে, এখন পে ব্যাক পিরিয়ডটা আমরা কিভাবে বের করব, পে ব্যাক পিরিয়ড ইকুয়াল টু, পে ব্যাক পিরিয়ড ইকুয়াল টু কি হবে, তাহলে এখন দেখবো আমার হচ্ছে ক্যাশ, আমার টোটাল কত লাগবে পে ব্যাক পিরিয়ড হিসাব করতে, 6 লাখ, কারণ আমার ইনভেস্টমেন্ট ছিল 6 লাখ। এখন দেখতে পাচ্ছি এখানে যোগফল হচ্ছে 6,80,000, এখানে 4,80,000, এখানে বেশি হয়ে যাচ্ছে, এখানে কমে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে 4 বছর তো লাগবেই, 4 বছরের থেকে একটু বেশি লাগবে, কারণ 4 বছরেই আমার 4,80,000 টাকা উঠে এসছে, কিন্তু টোটাল 5 বছরে 6,80,000 টাকা উঠে এসছে। আমরা বুঝতে পারছি 4 থেকে 5 বছরের মাঝামাঝি একটা সময় কিন্তু লাগবে আমার এই টাকাটা উঠে আসতে। তাহলে আমরা এখন পে ব্যাক পিরিয়ডটা কিভাবে বের করব, এই যে 4 বছর, অর্থাৎ আমার যেখানে কম আর যেখানে বেশি, আমরা বেশিটা নিব না, আমরা এই যেখানে বেশি হয়ে যাচ্ছে তার ঠিক নিচের ঘরটাতে কত বছর আছে সেই জায়গাটা আমরা আগে নিব, এটাকে আমরা বলছি এ প্লাস। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার এই যে আমার যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, এখানে আমরা দেখব যে যেই ঘরে আমার এই 5,00,000 টাকাটা 6,00,000 টাকাটা সরি যেই ঘরে 6,00,000 টাকাটা রয়েছে, ঠিক তার আগের ঘর কত বছরে, তাহলে এটা আমরা প্রথমে নিচ্ছি কি এ প্লাস। এরপর আমরা দেখবো যেটা এনসিও, এনসিও বলতে বলছি নেট ক্যাশ আউটলে, অর্থাৎ নেট ইনভেস্টমেন্ট যেটা আমার ছিল, আমার ইনভেস্টমেন্ট কত ছিল, এই যে 6,00,000 টাকা মাইনাস আমার, তাহলে মাইনাস, এখন এই জায়গাতে আমরা আসলে কি বসাবো, এই জায়গাতে বসাবো এখন পর্যন্ত আমার টোটাল কতটুকু উঠে এসছে, তাহলে টোটাল যেটা উঠে এসছে এটাকে আমরা বলতে পারি সি। ঠিক আছে, এনসিও মাইনাস সি, এনসিও মাইনাস সি, যে এখন পর্যন্ত এই যে 4 বছরে আমি এখানে লিখেছি, এই 4 বছরে কত রিটার্ন উঠে এসছে, 4,80,000 টাকা, অর্থাৎ যেই বছরে আমরা যে বছরটা নিয়েছি এ, ওই বছর পর্যন্ত আমার হচ্ছে ক্যাশ ফ্লো টোটাল কত সেটা লিখলাম।
এর পরে হচ্ছে দিব হচ্ছে ডি। ডি হচ্ছে কি? ডি হচ্ছে আমার যেই বছরের, এই যে আমি যে বছরটা এ নিয়েছি অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যেটা আমরা নিয়েছি, ঠিক তার ফলোইং ইয়ার পরের বছরের ক্যাশ ফ্লোটা কত। অর্থাৎ আমার যেটুকু ক্যাশ ফ্লো এখান থেকে দরকার, অর্থাৎ 4 বছর তো লাগবেই, পরবর্তী বছর থেকে কিছুটা ক্যাশ ফ্লো আমার লাগবে, সেই ক্যাশ ফ্লোটুকু কত সেটা আমরা নিচ্ছি। তাহলে এই 2 লক্ষ টাকার ভিতর থেকেই আমরা বাদবাকি ক্যাশ ফ্লোটুকু কিন্তু নিব, এবং সেটাই হচ্ছে ডি। তাহলে আমরা যদি ভ্যালুগুলো এখানে বসাই, তাহলে এ কত? এ হচ্ছে 4 বছর যোগ এনসিও কত? 6 লক্ষ, নেক্সট ক্যাড আউটলে মানে ইনভেস্টমেন্ট যেটা 6 লক্ষ, বিয়োগ সি এর মান কত? 4,80,000, 4 লক্ষ এই যে 80,000 বাই ডি এর ভ্যালু কত? এই যে 2 লক্ষ, 2 লক্ষ টাকা। তাহলে এই 2 লক্ষটা কোনটা? তাহলে আমরা যদি প্রত্যেকটাকে আবার একটু বলি, 4 হচ্ছে এই যে আমার 6 লক্ষ টাকা, যেহেতু আমার ইনভেস্টমেন্ট প্রয়োজন, তাহলে এখানে 4,80,000 আর এখানে 6 লাখ, তাহলে 6,80,000 বেশি হয়ে যাচ্ছে, আমার 4,80,000 নিচ্ছি। তাহলে এই ঘরের যে বছরটা এই টাকাটা আসতে যে বছরটা লাগে সেটা হচ্ছে এ। এনসিও হচ্ছে নেট ক্যাশ আউটলে ইনভেস্টমেন্ট। সি হচ্ছে কত? সি হচ্ছে আমি এ পর্যন্ত এই যে 4 বছর, 4 বছর আমি কত টাকা রিটার্ন পেয়েছি? 4,80,000। আর ডিটা হচ্ছে কি? ডিটা হচ্ছে যে ফলোইং ইয়ার্স, অর্থাৎ আমি বাদ বাকি টাকাটুকু কোন বছর থেকে নিতে চাই, এই যে 2 লক্ষ টাকা থেকে। ওকে, তাহলে এখন যদি হিসাব করি, তাহলে 4 প্লাস 6 লক্ষ থেকে 4,80,000 বাদ দিলে কত? 1,20,000 বাই হচ্ছে 2। ওকে, এখন যদি আমরা জাস্ট ক্যালকুলেটর দিয়ে এই হিসাবটুকু করে ফেলি, তাহলে 1,20,000, 1,20,000 ভাগ 2 লক্ষ, 1, 2, 3, 4, 5, 0.6, তাহলে সমান কত হচ্ছে? আমরা যদি এটাকে এখানে একটু লিখি, তাহলে কত হচ্ছে? 4 প্লাস 0.6 ইকুয়াল টু 4.6, 4.6। এই যে আমরা পেয়ে গেছি 4.6 ইয়ার, এটাই হচ্ছে আমার পে ব্যাক পিরিয়ড। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম যদি এরকম থাকে যে প্রত্যেক বছরে ক্যাশ ফ্লোটা ইকুয়াল নয়, সেক্ষেত্রে আমরা পে ব্যাক পিরিয়ডটা কিভাবে বের করব সেটাও কিন্তু আমরা এখন করতে পারি। ওকে, এখন প্রশ্ন হলো যে আমরা পেব্যাক পিরিয়ড বের করব, ক্যাশ ফ্লো দেওয়া থাকবে, কিন্তু সেখানে বেশ কিছু কথা বলা থাকবে, সেই জিনিসগুলো আমরা একটু দেখি। ওকে, আমরা ছোট্ট একটা প্রবলেম নিয়ে কথা বলতে চাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আর কি। আমরা ধরলাম একটি ফ্যাক্টরি, তারা হচ্ছে 6 লক্ষ টাকার একটা মেশিন কিনবে। ওকে, তো কিনলো 6 লক্ষ টাকা দামের একটা মেশিন, তারা হচ্ছে কিনে ফেললো। ওকে, কত টাকার মেশিন কিনলো? 6 লক্ষ টাকা। আমরা বললাম এই 6 লক্ষ টাকার মেশিনটা চালাবে তারা, এবং চালাতে যে তাদের আমরা বললাম যে 50,000 টাকার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। কত টাকা? 50,000 টাকা ওয়ার্কিং, এটাকে আমরা বললাম ওয়ার্কিং ক্যাপিটাল, WC, এটাকে আমরা বললাম ওয়ার্কিং ক্যাপিটাল। আর এটা হচ্ছে কি আমাদের? এটা হচ্ছে নেট ক্যাশ আউটলে। ওকে, এনসিও যেটাকে আমরা বলছি, অর্থাৎ 6 লক্ষ টাকা হচ্ছে তার ইনভেস্টমেন্ট, হচ্ছে মেশিন কিনবে, ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হচ্ছে 50,000 টাকা। আমরা বললাম এই ফ্যাক্টরিটার বা কোম্পানিটার হচ্ছে ট্যাক্স রেট হচ্ছে 50%। আমরা বললাম কি ট্যাক্স রেট কত পার্সেন্ট? 50%। এই তথ্যগুলো আমাকে দেওয়া হয়েছে। আরেকটা তথ্য দিচ্ছে যে এই ফ্যাক্টরিটা তাদের যে মেশিন কিনেছে, মেশিনটা ডেপ্রিসিয়েশন করতেছে স্ট্রেট লাইন মেথডে, আমরা ডেপ্রিসিয়েশন নিয়ে অলরেডি ক্লাস দিয়েছি, সুতরাং এটা ওই ক্লাসটা দেখে আসলে বোঝা যাবে। স্ট্রেট লাইন মেথডে তারা ডেপ্রিসিয়েশন করে। এবং আরেকটা তথ্য তারা দিচ্ছে যে 5 বছর পর, 5 বছর পর এই মেশিনটা একটা স্যালভেজ ভ্যালু থাকবে, স্যালভেজ ভ্যালু থাকবে, সেটা তারা বলে দিল যে সেটা কত? 50,000 টাকা। ওকে, এই তথ্যগুলো দেওয়া হয়েছে। এই তথ্যগুলো দেওয়ার পর তারা বলতেছে যে তারা একটা ক্যাশ ফ্লো দিবে। আমরা তাহলে তথ্যটা আবার একটু দেখে নেই, কি কি বলছে আমরা এখানে দেখতে পাচ্ছি নিশ্চয়ই। তারা হচ্ছে একটা মেশিন কিনবে 6 লক্ষ টাকা দিয়ে, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট দরকার 50,000 টাকা। ঠিক আছে, ট্যাক্স রেট কত কোম্পানির? 50%। ডেপ্রিসিয়েশন পরে হচ্ছে স্ট্রেট লাইন মেথডে বলে দিয়েছে, এবং 5 বছর পর মেশিনটা, আমরা স্যালভেজ ভ্যালু কি বলেছিলাম যে 5 বছর তারা ডেপ্রিসিয়েশন করবে, এবং 5 বছর পর এই মেশিনটা যখন তারা তাদের কাজ শেষে বিক্রি করে দেবে, অর্থাৎ এই ভাঙ্গাড়িওয়ালার কাছে যখন মেশিনটা বিক্রি করবে, তখন তারা 50,000 টাকা মেশিনটা বিক্রি করে পাবে। ওকে, এই কথাগুলো তারা আমাদেরকে বলে দিল। ওকে,
এখন যে জিনিসটা তারা বলতেছে যে আমার 5 বছরে আমার ক্যাশ ফ্লো কত হলো, তারা বলে দিচ্ছে যে ফার্স্ট ইয়ারে এখন যে ক্যাশ ফ্লোটা দিচ্ছে বলা হচ্ছে এই ক্যাশ ফ্লোটা হচ্ছে বিফোর ট্যাক্স। অর্থাৎ তারা যে ক্যাশ ফ্লোটা দিচ্ছে একবারে ইনিশিয়াল ক্যাশ ফ্লো, যে র ক্যাশ ফ্লো, তার মানে কোনো ট্যাক্স এখানে পে করা হয় নাই। তারা তার পূর্বেই ডেপ্রিসিয়েশন কিছু হিসাব করা হয় নাই, তার আগেই তারা কি করলো, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স সিএফবিটি আমরা লিখেছি, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স তারা দিল যে ফার্স্ট ইয়ার, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে 5টা বছরে তারা আমাদেরকে ক্যাশ ফ্লোটা হিসাব করে দিচ্ছে। বলতেছে যে আমার প্রথম বছরে যে ক্যাশ ফ্লোটা সেটা হচ্ছে বলছে 2,10,000 টাকা। দ্বিতীয় বছরের ক্যাশ ফ্লোটা বলতেছে যে 1,80,000 টাকা, দেখতে পাচ্ছি নিশ্চয়ই আমরা। তৃতীয় বছরের ক্যাশ ফ্লোটা বলতেছে 1,60,000 টাকা। ওকে, চতুর্থ বছর হচ্ছে 1,50,000 টাকা, এবং লাস্ট ইয়ার পঞ্চম বছরে হচ্ছে 1,20,000 টাকা। এখন এই তথ্যগুলো থেকে আমরা কিভাবে পে ব্যাক পিরিয়ডটা বের করব সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো আমরা দেখি যে এখান থেকে ক্যাশ ফ্লোটা আমরা কিভাবে হিসাব করবো, কারণ ক্যাশ ফ্লোটা যদি আমরা হিসাব করে ফেলতে পারি তাহলেই তো পে ব্যাক পিরিয়ড একটু আগে আমরা যেভাবে বের করলাম ঠিক একইভাবেই কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। ওকে, এখন মূল কাজ হচ্ছে আমাদের এই যে ক্যাশ ফ্লো, এখানে তো আমাদের ট্যাক্স রেট দেওয়া আছে 50%। এই সব কিছু করে আমরা প্রথমে যেটা করব যে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এইটা কত, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স যদি বের করতে পারি তাহলে আমরা কিন্তু বাকি কাজ করে ফেলতে পারবো। ওকে, তাহলে এই জিনিসটা আমরা এখন একটু দেখবো। এখানে এই জায়গাটা আমরা একটু মুছে দিলাম, আমাদের তথ্যগুলো আমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা বলেছিলাম ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 60,000 টাকা, আর হচ্ছে স্যালভেজ ভ্যালু কত, 50,000 টাকা। এখন এখানে ইয়ারটা কত, 5 ইয়ার্স। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রথম কাজটা হচ্ছে ডেপ্রিসিয়েশনটা কত সেটা বের করে ফেলা। তাহলে ডেপ্রিসিয়েশনটা কত, ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু, তাহলে ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু কত, তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন হচ্ছে আমাদের কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বাই নিচে আমরা কি দিব, এক্সপেক্টেড লাইফ। তাহলে কস্ট কত, 6 লক্ষ টাকা আমরা ধরেছিলাম কস্ট মেশিনের, স্যালভেজ ভ্যালু কত, 50,000 টাকা, অর্থাৎ মেশিনটা তার লাইফ শেষে বিক্রি করে কত টাকা পাবো, 50,000 টাকা। এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার্স, তাহলে উপরে কত, 5,50,000 টাকা, আর নিচে হচ্ছে 5, তাহলে কত হলো, 1,10,000 টাকা। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে যে মেশিনটা প্রত্যেক বছর 1,10,000 টাকা মূল্য হারাবে, মূল্য হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে আমরা ডেপ্রিসিয়েশনের ভ্যালুটা হচ্ছে পেয়ে গেছি। এই ডেপ্রিসিয়েশনটা আমরা কেন করলাম, এই ডেপ্রিসিয়েশনটা আমাদের যখন আমরা ট্যাক্স ক্যালকুলেশন করব তখন কিন্তু এই ডেপ্রিসিয়েশনটা আমাদের কাজে লাগবে। তার আগে একটা জিনিস আমি আপনাদের বলে রাখি যে ডেপ্রিসিয়েশন যখন করা হয় এখানে কি আসলেই কোনো ক্যাশ আউটফ্লো হয়, মেশিনের তো আমরা যখন প্রথম বছর আমরা কিনে ফেলি মেশিনটা আমাদের ক্যাশ আউটফ্লো হয়ে গেল, পুরো টাকাটাই কিন্তু আউটফ্লো, অর্থাৎ 6 লক্ষ টাকার মেশিন যখন আমি কিনলাম 6 লক্ষ টাকার ক্যাশ কিন্তু সেই বছরই কি হয়ে গেছে, আউট হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু পরের বছর যখন আমি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করছি বাস্তবিক পক্ষে কিন্তু কোনো ক্যাশ আউটফ্লো হচ্ছে না, কিন্তু আমরা যখন ট্যাক্স ক্যালকুলেশন করব তখন আমাদের ইনকাম থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়েই কিন্তু তার উপরে আমরা ট্যাক্সটা অ্যাপ্লাই করব, যাতে আমাদের ট্যাক্সটা কম দিতে হয়। কিন্তু আমরা যে ডেপ্রিসিয়েশন হিসাব করি এটা কিন্তু অ্যাকচুয়াল ক্যাশ আউটফ্লো নয়, কারণ ডেপ্রিসিয়েশনে অরিজিনাল কোনো ক্যাশ যায় না, কারণ আমি মেশিন যখন কিনি তখনই টোটাল ক্যাশটাই কিন্তু আউট হয়ে গেছে। ওকে, যাই হোক আমরা হিসাবটা এবার করি। তাহলে আমরা 1,10,000 টাকা কি পেলাম, 1,10,000 টাকা পেলাম হচ্ছে ডেপ্রিসিয়েশন ভ্যালু। ওকে, এবার যদি আমরা পে ব্যাক পিরিয়ড হিসাব করার জন্য হিসাবটা করি তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো হিসাবটা করা। তাহলে আমরা যদি এই যে আমাদের বছরগুলো যদি এখানে লিখি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। ওকে, এবার হচ্ছে প্রথমে আমরা কি লিখলাম, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, সিএফবিটি লিখলাম, এটাকে আমরা সিএফবিটি, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। তাহলে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স হচ্ছে আমার প্রথম বছর কত, 2,10,000 টাকা। ওকে, দ্বিতীয় বছর 1,80,000 টাকা, তৃতীয় বছর হচ্ছে 1,60,000 টাকা, চতুর্থ বছর হচ্ছে 1,50,000 টাকা, এবং পঞ্চম বছর হচ্ছে
20,000 টাকা। ওকে, আমরা তাহলে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্সটা হচ্ছে আমরা পেয়েছি। এখন আমরা যে হিসাবটা করব, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স তো আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা যেহেতু ট্যাক্স অ্যাপ্লাই করব, আমরা প্রথমে ডেপ্রিসিয়েশন করে আমরা আমরা হচ্ছে ক্যাশ ফ্লোটা নিয়ে আসবো আফটার ডেপ্রিসিয়েশন কত হচ্ছে। তাহলে আমরা ডেপ্রিসিয়েশনটা হিসাব করছি। তাহলে ডেপ্রিসিয়েশন কত, আমাদের প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন হচ্ছে 1,10,000। এই যে প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন কিন্তু 1,10,000। তাহলে প্রত্যেক বছর আমরা ডেপ্রিসিয়েশন হচ্ছে 1,10,000 করে বসাই দিলাম। ওকে, তাহলে প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার 1,10,000 হয়ে গেল। এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, এখান থেকে ডেপ্রিসিয়েশন ভ্যালুটা আমরা বাদ দিব। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ট্যাক্স অ্যাপ্লাই করা। তাহলে এখান থেকে আমরা যখন এই ঘরটাকে যদি আমরা বলি 1, এই ঘরটাকে যদি বলি হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2 মাইনাস 1, অর্থাৎ এই সরি 1 মাইনাস 2, 1 মাইনাস 2, অর্থাৎ এই ঘর থেকে এই ঘরটা বাদ দিচ্ছি। তাহলে কত হলো আমাদের? 2,10,000 থেকে 1,10,000 বাদ দিলে এখানে হলো 1 লক্ষ টাকা থাকলো। ওকে, এই যে 1 লক্ষ, এখানে থাকলো হচ্ছে 1,80,000 থেকে 1 লক্ষ বাদ দিলে 70,000 টাকা, এখানে থাকলো হচ্ছে 50,000 টাকা, এখানে হচ্ছে 40,000, এখানে থাকলো হচ্ছে 1,20,000 থেকে 1,10,000 বাদ দিলে হচ্ছে 10,000। ওকে, আশা করা যায় যে আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে 2,10 থেকে 1,10 বাদ দিলে হচ্ছে 1,80 থেকে 1,10 বাদ দিলে 70, এখানে হচ্ছে 50, এখানে হচ্ছে 40, এখানে 10,000। ওকে, এরপরে আমরা হচ্ছে ট্যাক্সটা অ্যাপ্লাই করবো এখন। তাহলে ট্যাক্স কত পার্সেন্ট? ট্যাক্স হচ্ছে আমাদের 50%। আমরা একটু একটু মুছে দেই এখন। তাহলে ট্যাক্স হচ্ছে 50%। আমরা বলেছিলাম 50% ট্যাক্স অ্যাপ্লাই হবে। তাহলে ট্যাক্স 50%, 50% আমরা এখন ট্যাক্স দেব। ওকে, 50% ট্যাক্স যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে 50% ট্যাক্স, 1 লক্ষ টাকা আমার হচ্ছে এখন ইনকাম। এই যে ডেপ্রিসিয়েশন, আমার টোটাল ক্যাশ ফ্লো ছিল 2,10,000, ডেপ্রিসিয়েশন 1,10,000 বাদলাম, যদিও এটা অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো না, কিন্তু আমরা সেটা আমরা খরচ দেখাইলাম, দিয়ে থাকলো কত? 1 লক্ষ। 1 লক্ষ টাকার 50% যদি ট্যাক্স হয় তাহলে কত হয়? 50,000 টাকা। এখানে কত? 35,000 টাকা। এখানে কত? এখানে হচ্ছে তাহলে 25,000 টাকা। এখানে হচ্ছে 20,000, এখানে হচ্ছে 10,000। ওকে, এখন তাহলে 50% ট্যাক্স দেওয়ার পরে, 50% ট্যাক্স দেওয়ার পরে আমার এটা ছিল আমাদের নেট ইনকাম, এটা হচ্ছে 50% ট্যাক্স দেওয়ার পরে, তাহলে ক্যাশ ফ্লো আমাদেরটা থাকলো কত? এই যে ক্যাশ ফ্লো আমাদের, এই যে 50% ট্যাক্স দিয়ে দিলাম, 50% ট্যাক্স দেওয়ার পরে আমি যদি এটাকে দিয়েছিলাম 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার, এই ঘরটাকে যদি এখন 3 নাম্বার দিই, সরি এই ঘরটাকে আমরা 3 নাম্বার দেই, আর এই ঘরটাকে দিলাম হচ্ছে 4 নাম্বার। ওকে, হিসাব তো করতে পারি এভাবে। এখন যদি আমরা তাহলে ট্যাক্সেশনের পর যে ক্যাশ ফ্লোটা সেটা আমার কত থাকলো, আমরা যদি একটু লিখি এখানে, ট্যাক্সেশনের পর আমার যে ক্যাশ ফ্লো, তাহলে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স কত? ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স হচ্ছে, তাহলে এই যে 1 লক্ষ থেকে 50,000 বাদ দিলে এটা হচ্ছে 50,000 থাকলো, এখানে হচ্ছে 35,000, সেম জিনিস যেহেতু 50% ছিল 25,000, এই যে আমরা 70,000 এটা বাদ দিলাম কোথা থেকে? 3 থেকে 4, এই যে 3 থেকে 4 বাদ দিলাম, 3 নাম্বার কলাম থেকে 4 নাম্বার কলামটা বাদ দিচ্ছি। 25,000 থাকলো এখানে, এখানে থাকলো হচ্ছে 20,000, হচ্ছে 10,000 50% কত? 5,000 টাকা। ওকে, এই যে 5,000 টাকা। তাহলে আমরা ট্যাক্সটা পেয়ে গেলাম, যে ট্যাক্সটা ক্যালকুলেশন করে ট্যাক্সটা কত পেয়ে গেলাম। এরপরে হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স, আমরা লিখতে পারি EAT যদি লিখি আর্নিং আফটার ট্যাক্স, তাহলে এটা হচ্ছে আমরা লিখেছিলাম 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটাকে লিখলাম 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার কলাম। তাহলে এই যে আমাদের EAT যে 5 নম্বর কলামটা আমরা পাবো, এই 5 নম্বর কলামটা হচ্ছে কিভাবে পাবো? তাহলে এই যে 3 থেকে 4 বাদ দিলেই পাবো, যে 3 মাইনাস 4, অর্থাৎ 3 থেকে যদি আমরা 4টাকে বাদ দিয়ে দিই, অর্থাৎ 3 নাম্বার কলাম থেকে আমরা এই 4 নাম্বার কলামটা বাদ দিয়ে দিব, তাহলে আর্নিং আফটার ট্যাক্সটা আমরা পেয়ে যাব। তাহলে 10,000 থেকে আমাদের, সরি 1 লক্ষ থেকে আমরা যদি 50,000 বাদ দিই, তাহলে এখানে থাকলো 50,000, এখানে থাকলো 35,000, এখানে থাকলো হচ্ছে 25,000, এখানে থাকলো হচ্ছে 20,000, আর এখানে থাকলো 10,000 থেকে 5,000 বাদ দিলে 5,000 টাকা। ওকে, তাহলে আর্নিং আফটার ট্যাক্স এটা কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে আমরা এই যে এখান থেকে ডেপ্রিসিয়েশনটা অ্যাপ্লাই করে জাস্ট আমরা কি বের করলাম? আমরা আর্নিং আফটার যে ট্যাক্স সেটা কিন্তু আমরা বের করে ফেললাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নেট ক্যাশ ফ্লোটা এখন বের করব। এই যে নেট ক্যাশ ফ্লো,
তাহলে নেট ক্যাশ ফ্লোটা আমরা এখন কি করে বের করবো? এই যে আমরা আর্নিং আফটার ট্যাক্সটা পেলাম, এর সাথে আমরা যে কাজটা করব, ডেপ্রিসিয়েশনের যে ভ্যালুটা সেটা আমরা যোগ করে দেবো, কারণ ডেপ্রিসিয়েশনটা তো আসলে আমাদের অ্যাকচুয়াল ক্যাশ আউটফ্লো ছিল না, আমরা জাস্ট ট্যাক্স অ্যাপ্লাই করার জন্য এই কাজটা করেছি। তাহলে এখন আমাদের নেট ক্যাশ ফ্লো তাহলে কিভাবে বের করব? জাস্ট আমরা এই যে আমাদের 5 নাম্বার যে কলাম, এই কলামের সাথে 2 নম্বর কলাম আমরা যোগ করে দেবো, 5 + 2, অর্থাৎ এই যে 5 নম্বর কলাম এবং 2 নম্বর কলাম আমরা কি করছি, আমরা যোগ করে দিচ্ছি। ওকে, তাহলে 1,10,000 এর সাথে 50,000 টাকা যোগ করলে কত হলো? 1,00,000, এই যে 60,000। একইভাবে 1,10,000 এর সাথে 35,000 যোগ করলে হচ্ছে 1,45,000। এখানে হচ্ছে 1,10,000 এর সাথে 25,000 যোগ করলে 1,35,000। এখানে 1,10,000 এর সাথে 20,000 যোগ করলে হচ্ছে 1,30,000। এখন এই ঘরটাতেই হচ্ছে আমাদের একটু সমস্যা, লাস্টের যে ঘরটা, এই জায়গাতে একটু খেয়াল রাখতে হবে। এখানে 1,10,000 আর 5,000 যোগ করে 1,15,000 করে রেখে দিলে হবে না, খেয়াল রাখতে হবে এই ম্যাথমেটিক্সটাতে কিন্তু আমাদের কি ছিল, আমাদের স্যালভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল ছিল। ওকে, এই স্যালভেজ ভ্যালু যেটা, আমরা তো লাস্ট ইয়ারে যেই কিন্তু এই মেশিনটাকে আমরা ভাঙাড়িওয়ালার কাছে বিক্রি করে দিচ্ছি, তাহলে যে 50,000 টাকা স্যালভেজ ভ্যালু আসছে, এটা কিন্তু লাস্ট ইয়ারের আমার ক্যাশ ফ্লো, অর্থাৎ আমার যে ক্যাশ ফ্লো, এই ক্যাশ ফ্লোর সাথে স্যালভেজ ভ্যালুটাও কিন্তু যোগ করতে হবে। এবং যে ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে আমরা শুরু করেছিলাম, এই ওয়ার্কিং ক্যাপিটালটাও কিন্তু লাস্ট ইয়ারের ক্যাশ ফ্লোর সাথে আমাকে যোগ করতে হবে। তাহলে এখন আমার ওয়ার্কিং ক্যাপিটাল ছিল কত? 50,000, স্যালভেজ ভ্যালু হচ্ছে 50,000, তাহলে 50 আর 50 1 লাখ, 1 লাখ, আর এখানে 1,10,000 আর হচ্ছে কত, 50 ওদিকে 1 লাখ আছে, তাহলে 1,10,000 আর এদিকে 5,000, 1,15,000 আর 1 লাখ, কত হলো? 2,15,000। ওকে, এই বিষয়টাই জাস্ট এখানে খেয়াল রাখতে হবে যে আমার যখন যদি ওয়ার্কিং ক্যাপিটাল এবং স্যালভেজ ভ্যালু থাকে, তাহলে শেষ বছরের নেট ক্যাশ ফ্লো বের করার সময় আমরা ওয়ার্কিং ক্যাপিটাল এবং স্যালভেজ ভ্যালুটা আমরা শেষ বছরের ক্যাশ ফ্লোর সাথে কি করব? যোগ করে দেব। এরপরে আমরা যে ঘরটা বানাবো সেটা হচ্ছে, একটু আগে আমরা যে কাজটা করেছিলাম, আমরা নেট ক্যাশ ফ্লো পেয়ে গেছি। নেট ক্যাশ ফ্লো পেয়ে গেলে এর আগে আমরা যে প্রবলেমটা দেখালাম, অর্থাৎ পে ব্যাক পিরিয়ড বের করার সময় যখন আমাদের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়া ছিল, তখন আমরা যে সিস্টেমে পে ব্যাক পিরিয়ডটা বের করলাম, ওই একই সিস্টেমে এখন আমরা বাকি কাজটা করতে পারবো। এরপর আমরা কি করব? কিউমুলেটিভ নেট ক্যাশ ফ্লো আমরা বের করব, অর্থাৎ ক্রমযোজিত। তাহলে ক্রমযোজিত বের করব, তাহলে প্রথমে কত? 1,60,000 টাকাই থাকলো এখানে। এরপরে কত হবে? 1,60,000 এবং 1,45,000 যদি আমরা যোগ করি, তাহলে কত আসবে? 3,05,000 টাকা আসবে। এই যে 3,05,000 টাকা। এরপরে 3,05,000 এবং 1,35,000 যদি আমরা যোগ করি, 3,05,000 এবং 1,35,000 যদি আমরা যোগ করি, তাহলে আসবে 4,40,000 টাকা। ওকে, এই যে 4,40,000 টাকা। তারপরে 4,40,000 সাথে যদি আমরা এখন 4,40,000 সাথে যদি আমরা এখন 1,30,000 যোগ করি ক্রমযোজিত করার জন্য, তাহলে আসছে হচ্ছে 5,70,000 টাকা, 5,70,000 টাকা। এরপরে এর সাথে আমরা যোগ করব হচ্ছে 2,15,000 টাকা, তাহলে আসবে হচ্ছে 7,85,000 টাকা। এই যে 7,85,000 টাকা। ওকে, এখন ক্রমযোজিত যে গণসংখ্যা সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি। এরপরে আমরা পে ব্যাক পিরিয়ডটা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে এখন যদি আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করে পে ব্যাক পিরিয়ডটা বের করতে চাই, আমি এই জায়গাটাকে একটু মুছে দিলাম মিডিল থেকে। ওকে, এখান থেকে মুছে দিলাম। এই জায়গাতে আমরা এখন সূত্রটা লিখতে চাই যে পে ব্যাক পিরিয়ড, এই যে পে ব্যাক পিরিয়ড ইকুয়াল কি a প্লাস NCO মাইনাস C ডিভাইড বাই ডি। ওকে, এখন আমরা আমাদের এই জায়গাতে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কত ছিল? 6 লক্ষ টাকা। কিন্তু এখানে আরেকটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 6 লক্ষ টাকা ছিল, সাথে কিন্তু আমার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার ছিল কত টাকা? ওয়ার্কিং ক্যাপিটাল দরকার ছিল হচ্ছে 50,000 টাকা। তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা সেটা কিন্তু এবার চেঞ্জ হয়ে যায়, কত হয়ে যাবে? তাহলে আমার এনসিও যেটা, এনসিওটা আসলে কত হবে? এনসিও ইকুয়াল টু কত হবে? 6 লাখ প্লাস হচ্ছে 50,000, এই যে 50,000 টাকা ইকুয়াল টু 6,50,000 টাকা। অর্থাৎ এই যে এনসিও যেটা নেট ক্যাশ আউটলে, অর্থাৎ প্রথমেই ব্যবসার শুরুতেই কিন্তু আমার দরকার পড়েছে কত? 6 লাখ আর 50,000, কত হলো? 6,50,000। অর্থাৎ আমার ইনভেস্টমেন্ট হবে হচ্ছে ইনক্লুডিং ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস হচ্ছে আমার যে ইনভেস্টমেন্ট, এই দুটো মিলে হচ্ছে 6,50,000 টাকা। আবার খেয়াল করলে আমরা দেখছি শেষ বছরে যখন আমরা হিসাব করছিলাম ক্যাশ ফ্লো, তখন কিন্তু এই 50,000 টাকা কিন্তু আবার আমার থেকে গেছিল। ওকে, এটা কিন্তু রিকভারেবল ছিল, অর্থাৎ এই 50,000 টাকা যে ওয়ার্কিং ক্যাপিটাল, এটা কিন্তু আমরা লাস্টে কিন্তু যোগ করেছি। ওকে, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ ইনভেস্টমেন্টটা হচ্ছে আমার 6 লাখ আর 50,000 টাকা ওয়ার্কিং ক্যাপিটাল, এই দুটো মিলে হচ্ছে আমার এনসিও হবে। ওকে, তাহলে 6,50,000 টাকা হচ্ছে আমার
এনসিও ইনভেস্টমেন্ট। সি কোনটা? এখন হচ্ছে এ এবং হচ্ছে সি ডি আমরা বের করি। আমাদের তাহলে 6,50,000 টাকা হচ্ছে আমাদের রিকভার করতে হবে, 6,50,000 টাকা রিটার্ন আসতে হবে। এখন দেখি 6,50,000 টাকা কোন ঘরটাতে রয়েছে। এই যে এখানে 5,70,000 টাকা কম পড়তেছে, 7,85,000 টাকা বেশি হচ্ছে। তার মানে আমার 6,50,000 টাকা এটা রয়েছে আমার ফিফথ ইয়ারে, কিন্তু তার আগ পর্যন্ত আমার 5,70,000 টাকা উঠে এসছে কত ইয়ারে? ফোর্থ ইয়ারে। তাহলে এই ফোর্থ ইয়ার হচ্ছে আমার এই যে এ এর ভ্যালু। তাহলে এ এর ভ্যালু কত? এই যে বসায় দিলাম, এ এর ভ্যালু হচ্ছে 4। ওকে, এখন এই 4 বছরে টাকা রিটার্ন এসছে আমার কত? 5,70,000 টাকা। কত টাকা এই 4 বছরে রিটার্ন এসছে যে টাকাটা, সেটাই হচ্ছে ভ্যালু অফ সি। আর নেট এনসিওর ভ্যালু তো আমরা পেয়েছি 6.5 লক্ষ টাকা। এরপরে হচ্ছে ভ্যালু অফ ডি। ডি কোনটা? আমার 5,70,000 টাকা তো উঠে এসছে, তাহলে 6,50,000 টাকা হতে বাকি যে টাকাটুকু, এই টাকাটুকু নিব আমি কিন্তু এই 2 লক্ষ লাস্ট বছরের যে ক্যাশ ফ্লো সেখান থেকে 2,15,000 টাকা। তাহলে দিস ইজ দ্য ভ্যালু অফ ডি। তাহলে এনসিও কত? 6.5 লক্ষ টাকা বিয়োগ সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 5,70,000 টাকা। এই যে 5,70,000 টাকা ডিভাইড বাই ডি এর ভ্যালু কত? 2,15,000 টাকা। ওকে, এখন যদি আমরা হিসাবটা করি দিস প্লাস, তাহলে 6.5 লক্ষ বিয়োগ, আমরা ক্যালকুলেটরের হিসাবটা করি, তাহলে 6,50,000 বিয়োগ 5,70,000, 80,000 টাকা উপরে, 80,000 বাই নিচে হচ্ছে 2,15,000। এখন যদি আমরা ভাগ করি, তাহলে ভাগ 2,15,000 ইকুয়াল টু 0.372, আমরা 0.37 নিলাম, ইকুয়াল টু 4 প্লাস, অথবা যদি 3 দশমিক নেই আমরা 0.372, তাহলে ইকুয়াল টু 4.372 ইয়ার। এই যে আমরা পে ব্যাক পিরিয়ড পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা হিসাবটা পে ব্যাক পিরিয়ডের হিসাবটা করার জন্য আমাদের যদি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়া থাকে তাহলে তো ইজি ব্যাপার। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়া থাকলে আমরা সহজেই কাজটা একেবারেই কিউমুলেটিভ ক্যাশ ফ্লো থেকে বের করে সরাসরি সূত্র ফেলে দিয়ে করে নিব। তারপরে আমাদের যদি ডেপ্রিসিয়েশন করে যদি ট্যাক্স বের করার পর হিসাব করতে হয় তারপরে কিভাবে হবে সেটাও কিন্তু আমরা আশা করা যায় করতে পারবো। এই জায়গাতে মাঝে মধ্যে পরীক্ষাতে এরকম ঝামেলা থাকে যে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দিয়েছে আবার ডেপ্রিসিয়েশন দিয়েছে, তখন কি করব? অর্থাৎ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দিয়েছে, অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্স যেটাকে বলছি, আর্নিং আফটার ট্যাক্স দিয়েছে, ইএটি দিয়েছে, ইএটি দিয়ে বলতেছে যে এখন হচ্ছে ডেপ্রিসিয়েশনও দিয়েছে, ডেপ্রিসিয়েশন দিয়ে বলতেছে যে এখন পে ব্যাক পিরিয়ড বের করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে ট্যাক্স রেট, ট্যাক্স ক্যালকুলেশনের পরে আর্নিংটা দেওয়া আছে, কিন্তু ওই যে আমাদের নেট ক্যাশ ফ্লো যেটা, ডেপ্রিসিয়েশনটা তখন যোগ করতে হবে। অর্থাৎ নেট ক্যাশ ফ্লো আমাদের কি করতে হবে? ডেপ্রিসিয়েশনটা আর আর্নিং আফটার ট্যাক্সটা এই দুটো যোগ করে তারপরে নেট ক্যাশ ফ্লোটা আমাকে বের করে দেন এই যে কিউমুলেটিভ করে কাজ করতে হবে। অর্থাৎ কখনো কখনো ট্যাক্স আফটার ট্যাক্স দেওয়া থাকলে ডেপ্রিসিয়েশনটা আবার যোগ করতে হবে, ডেপ্রিসিয়েশন যদি দেওয়া থাকে। আর যদি কিছুই সব কিছুই করে দেওয়া থাকে তাহলে আগের মতো। আবার যদি কিছুই করে নেওয়া দেওয়া থাকে, আমি একটু আগে যেটা দেখালাম। আবার কখনো কখনো যেটা বললাম কি যে আমার আফটার ট্যাক্স অর্থাৎ ট্যাক্সের পরে ইনকামটা দেওয়া থাকবে, কিন্তু এই যে এনসিএফটা হচ্ছে বের করতে হয়তো বলতে পারে ডেপ্রিসিয়েশনটা যোগ করে আমাদের বাদ বাকি কাজ করতে হবে। তো ওকে, আশা করা যায় যে আমরা এটা পে ব্যাক পিরিয়ডের এই প্রবলেমগুলো এখন যদি আমরা একটু প্র্যাকটিস করি বইপত্র দেখে, আশা করা যায় যেটা বুঝতে পারবো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্ট আকারে জানাবেন, আমি চেষ্টা করব আমার জ্ঞানের মধ্যে যতটুকু সেটা হচ্ছে আপনাদের কাভার করতে। তো আজকে পর্যন্ত, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।